এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ মন্টি-লুকাস্ট। মেকানিজম অফ অ্যাকশন অফ মন্টি-লুকাস্ট। MOA কথার মানে কি? মেকানিজম অফ অ্যাকশন, কিভাবে কাজ করে। মেকানিজম অফ অ্যাকশন অফ মন্টি-লুকাস্ট। আমাদের শরীরে মন্টি-লুকাস্ট নামক ওষুধটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে মন্টি-লুকাস্টটা কিভাবে কাজ করে একটা ডেফিনেশনের মতো বলে দেবো। কিছুই বুঝতে পারবো না, খালি নামটা একটু জেনে রাখবো, তারপরে আমরা একদম ধাপে 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 এগোবো, তারপরে আমাদের কাছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মন্টি-লুকাস্ট কিভাবে কাজ করে? মন্টি-লুকাস্ট জিনিসটা কি? এটা হচ্ছে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ সিস্টিনিন লিউকোট্রাইন রিসেপ্টর 1। তাহলে মন্টি-লুকাস্টটা কি? কম্পিটিটিভ antagonist of cysteine leukotriene receptor 1। এখান থেকে আমরা কি বুঝলাম? কিচ্ছু বুঝলাম না। তার মানে আমাকে অ্যান্টাগনিস্ট মানেটা বুঝতে হবে, সিস্টিনিন লিউকোট্রাইন জিনিসটা কি সেটা বুঝতে হবে, আর তার রিসেপ্টর 1টা কি সেটা বুঝতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে মন্টি-লুকাস্ট কিভাবে কাজ করে। তাহলে এই পুরো জিনিসটা বোঝার আগে আমাকে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে লিউকোট্রাইন। এই যে লিউকোট্রাইন কথাটা বললাম, এই লিউকোট্রাইন জিনিসটা কি, তারপরে সিস্টিনিন লিউকোট্রাইন কাকে বলে সেটা আগে বুঝে নিই। ঠিক আছে? তাহলে আমাদের কাছে মন্টি-লুকাস্টের মেকানিজম অফ অ্যাকশনটা ক্লিয়ার হয়ে যাবে। মন্টি-লুকাস্ট কিভাবে কাজ করে? মন্টি-লুকাস্ট হচ্ছে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ সিস্টিনিন লিউকোট্রাইন রিসেপ্টর 1। খালি মুখস্থ করলাম, কিচ্ছু বুঝলাম না। এবার আমরা আস্তে আস্তে বুঝতে চলেছি। এটা মুছলাম। প্রথমে কি শিখবো বললাম? লিউকোট্রাইন কাকে বলে। লিউকোট্রাইন অনেকে না এটাকে ভুল উচ্চারণ লিউকোট্রিন বলে। উচ্চারণটা কিন্তু লিউকোট্রিন না, উচ্চারণটা লিউকোট্রাইন। কেন লিউকোট্রাইন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। লিউকোট্রাইন, এই যে শব্দটা আমরা পেলাম লিউকোট্রাইন, এর মধ্যে দেখো তিনটে শব্দ রয়েছে, একটা লিউকো, একটা ট্রাই, একটা ইন। কেন লিউকো বলা হচ্ছে? কারণ এরা WBC থেকে প্রোডিউসড হয়। WBC কে আমরা কি জানি কি বলে? লিউকোসাইট বলে, তাই তো? WBC এর আরেকটা নাম কি? লিউকোসাইট। লিউকোসাইট মানে WBC। যেহেতু এরা লিউকোসাইট থেকে তৈরি হয়, যেহেতু লিউকোসাইট এদেরকে তৈরি করে, যেহেতু WBC থেকে তৈরি হয়, তাই এদের নামের মধ্যে লিউকো কথাটা রয়েছে। ট্রাই কথার মানে কি? ট্রাই কথার মানে হচ্ছে তিন। আমরা জানি না ডাই মানে দুটো, ট্রাই মানে তিনটে, সেই ট্রাই মানে হচ্ছে তিন। আর ইন কথার মানে কি? ইন কথার মানে হচ্ছে ডবল বন্ড। ইন কথার মানে হচ্ছে ডবল বন্ড। একটু মনে করে দেখতে হবে, আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়েছিলাম আমরা তিনটে জিনিস পড়েছিলাম। কি কি? একটা হচ্ছে এন, একটা ইন, একটা আইন। এন যেমন অ্যালকেন, ওর মধ্যে কটা বন্ড থাকে? একটা। এন মানে হচ্ছে একটা বন্ড। ইন যেমন অ্যালকিন, অ্যালকিন ওর মধ্যে কটা বন্ড থাকে? দুটো। তার মানে ইন মানে হচ্ছে দুটো বন্ড। আর আইন যেমন অ্যালকাইন, আইন মানে ওর মধ্যে কটা বন্ড থাকে? তিনটে বন্ড থাকে। ঠিক আছে? তার মানে এন মানে যদি এন লেখা থাকে বুঝবো কি সিঙ্গেল বন্ড, যদি ইন লেখা থাকে বুঝবো ডবল বন্ড, আর যদি আইন লেখা থাকে বুঝবো ট্রিপল বন্ড। এখানে কি লেখা রয়েছে? ইন লেখা রয়েছে। তার মানে এখানে কোন ধরনের বন্ড রয়েছে? এখানে ডবল বন্ড রয়েছে। এখানে ডবল বন্ড রয়েছে। বুঝতে পারলাম? লিউকো কথাটা এসেছে লিউকোসাইট থেকে। কেন? এটা লিউকোসাইট এদেরকে প্রোডিউস করে, WBC এদেরকে প্রোডিউস করে। আর ট্রাই কথা মানে তিন, আর ইন মানে হচ্ছে ডবল বন্ড। এই অবধি বুঝলাম। তার মানে আমরা যদি এই লিউকোট্রাইনের স্ট্রাকচারটা দেখি, এখানে আমরা তিনখানা কনজিকিউটিভ ডবল বন্ডস দেখতে পাবো। এখানে আমরা তিনখানা 3 কনজিকিউটিভ ডবল বন্ডস দেখতে পাবো। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো যে কেন এটাকে আমরা লিউকোট্রাইন বলবো, কেন লিউকোট্রিন বলবো না, লিউকোট্রাইন। অ্যাকচুয়ালি লিউকোট্রাইন। বুঝতে পারলাম? এই লিউকোট্রাইনটা হচ্ছে এক ধরনের ইনফ্ল্যামেটরি মিডিয়েটর। এই লিউকোট্রাইনটা হচ্ছে এক ধরনের ইনফ্ল্যামেটরি মিডিয়েটর।
মেডিয়েটর, নাম থেকেই বুঝতে পারছি ইনফ্লেমেটরি মেডিয়েটর মানে এর কারণে কি হয়, ইনফ্ল্যামেশন হয়, প্রদাহ হয়। বোঝাতে পারলাম? এবার কিভাবে প্রদাহ হয় সেটা আমরা পরে আসছি। আপাতত কি বুঝলাম, লিউকোট্রাইনটা কি, লিউকোট্রাইনটা হচ্ছে এক প্রকার ইনফ্ল্যামেটরি মেডিয়েটর। এটা হচ্ছে ইনফ্লেমেশন তৈরি করতে সাহায্য করে, প্রদাহ তৈরি করতে সাহায্য করে। যখন এই লিউকোট্রাইন গিয়ে তার কোনো নির্দিষ্ট রিসেপ্টরে বাইন্ড করবে, রিসেপ্টরটা আমরা পরে শিখবো, রিসেপ্টরে বাইন্ড করবে তখন কি হবে, তখন ব্রঙ্কিয়াল টিউবগুলো ইনফ্লেমড হয়ে যাবে, ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে ইনফ্ল্যামেশন দেখা দেবে। ঠিক আছে, আসছি ধাপে ধাপে আসছি। তাহলে লিউকোট্রাইনের একটা মোটামুটি কনসেপ্ট আমরা বুঝলাম। এবার আমরা কি শিখবো, সিস্টিনিন লিউকোট্রাইন কাকে বলে, কারণ মন্টিলুকাসের মেকানিজম অফ অ্যাকশনে কি বলেছি, কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ সিস্টিনিন লিউকোট্রাইন রিসেপ্টর 1। তাহলে সিস্টিনিন লিউকোট্রাইন কাকে বলে এটা আমরা বুঝবো। লিউকোট্রাইনটা ক্লিয়ার হয়ে গেল, তাহলে এটাকে আবার বুঝি। এবার সিস্টিনিন লিউকোট্রাইনের কনসেপ্টে আসছি। লিউকোট্রাইন একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক ধরনের লিউকোট্রাইন আছে যার মধ্যে সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, আরেক ধরনের লিউকোট্রাইন আছে যার মধ্যে এই সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিডটা অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, এবার তাহলে লিউকোট্রাইনকে আমরা দুটো ধরনের ভাগ করছি। এক ধরনের লিউকোট্রাইনের মধ্যে কি বললাম, সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, তাদেরকে বলা হয় সিস্টিনিল লিউকোট্রাইন, তাদেরকে বলা হয় সিস্টিনিল লিউকোট্রাইন, লিউকোট্রাইন। আরেক ধরনের লিউকোট্রাইন থাকে যার মধ্যে এই সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিডটা থাকে না, তাদেরকে বলা হয় নন সিস্টিনিল লিউকোট্রাইন, তাদেরকে বলা হয় নন সিস্টিনিল লিউকোট্রাইন। তার মানে নাম থেকে বুঝতে পারছি সিস্টিনিল লিউকোট্রাইন মানে কি, এর মধ্যে সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিডটা প্রেজেন্ট, সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিডটা প্রেজেন্ট। আর নন সিস্টিনিল লিউকোট্রাইনের মধ্যে এই সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিডটা থাকে না, ওটা অ্যাবসেন্ট থাকে। বুঝতে পারলাম? এবার এই যে সিস্টিনিল লিউকোট্রাইন যেগুলো রয়েছে এগুলো কত ধরনের হতে পারে, তিন ধরনের হতে পারে। কি কি, লিউকোট্রাইন C4, আমি শর্টে লিখছি, লিউকোট্রাইনকে LT বলে লিখছি, লিউকোট্রাইন C4, ঠিক আছে, লিউকোট্রাইন D4 আর লিউকোট্রাইন E4, লিউকোট্রাইন D4 আর লিউকোট্রাইন E4। তাহলে এই যে সিস্টিনিল লিউকোট্রাইন, আমরা এই নন সিস্টিনিল লিউকোট্রাইন নিয়ে আলোচনা করব না, কারণ মেকানিজম অফ অ্যাকশন অফ মন্টিলুকাস আমরা যদি পড়ি তার সঙ্গে এই সিস্টিনিল লিউকোট্রাইনটাই রিলেটেড, এই নন সিস্টিনিল লিউকোট্রাইন নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে সিস্টিনিল লিউকোট্রাইন কত রকমের হতে পারে, তিন রকম হতে পারে। কি বললাম, লিউকোট্রাইন C4, লিউকোট্রাইন D4 এবং লিউকোট্রাইন E4। এই যে তিন প্রকার যে সিস্টিনিল লিউকোট্রাইন রয়েছে এর মধ্যে সবথেকে পোটেন্ট হচ্ছে লিউকোট্রাইন D4। কেন পোটেন্ট আমরা সেটা পরে পড়ব, কারণ এই লিউকোট্রাইন D4 এর অ্যাফিনিটি তার রিসেপ্টরের প্রতি সবথেকে বেশি। আর এর মধ্যে সবথেকে লিস্ট এফেক্টিভ আমি যদি দেখি, লিস্ট পোটেন্ট আমি যদি দেখি, সেটা হচ্ছে লিউকোট্রাইন E4। কেন, কারণ এই লিউকোট্রাইন D4 যদি সবথেকে পোটেন্ট হয় তার কারণ যদি এটা হয় যে তার রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটিটা সবথেকে বেশি, তাহলে নিশ্চয়ই লিউকোট্রাইন E4 এর তার রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটিটা সবথেকে কম, সেই জন্য লিউকোট্রাইন E4 হচ্ছে সবথেকে কম পোটেন্ট। আর লিউকোট্রাইন C4 এদের দুজনের মাঝখানে কোনো একটা জায়গায় তার অ্যাফিনিটিটা রয়েছে, সেই জন্য লিউকোট্রাইন D4 হচ্ছে সবথেকে পোটেন্ট, সবথেকে কম পোটেন্ট হচ্ছে লিউকোট্রাইন E4, আর এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় রয়েছে লিউকোট্রাইন C4। এই অবধি আমাদের কাছে ক্লিয়ার? মানে আমি যদি এটাকে মানে তার রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি হিসেবে আমি যদি এটাকে সিকোয়েন্সে সাজাই, তাহলে প্রথমে আসবে লিউকোট্রাইন D4। কেমন আসবে, লিউকোট্রাইন D4 সবথেকে বেশি অ্যাফিনিটি তার রিসেপ্টরের প্রতি, সেই জন্য সবথেকে পোটেন্ট। তারপর আসবে লিউকোট্রাইন C4, লিউকোট্রাইন C4, আর সবথেকে কম কোনটা, সবথেকে কম হচ্ছে লিউকোট্রাইন E4, লিউকোট্রাইন E4। এগুলোকে আমরা কেমন করে লিখতে পারি, এগুলোকে আমরা এরকম করে লিখতে পারি যে সিস্টিনিল লিউকোট্রাইন D4, সিস্টিনিল লিউকোট্রাইন C4, সিস্টিনিল লিউকোট্রাইন E4। কারণ এই লিউকোট্রাইন D4, লিউকোট্রাইন C4 আর লিউকোট্রাইন E4 এই তিনটেই হচ্ছে সিস্টিনিল লিউকোট্রাইন। অর্থাৎ এদের আমরা যদি স্ট্রাকচারটা দেখি এর মধ্যে সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিডটা প্রেজেন্ট। তাহলে আমাদের কাছে সিস্টিনিল লিউকোট্রাইনের কনসেপ্ট ক্লিয়ার হলো। প্রথমে লিউকোট্রাইন বুঝে গেলাম, লিউকোট্রাইন হচ্ছে এক ধরনের ইনফ্ল্যামেটরি মিডিয়েটর। এবারে এই লিউকোট্রাইন দু রকম হতে পারে, এক ধরনের লিউকোট্রাইনকে বলে সিস্টিনিল লিউকোট্রাইন, এক ধরনের লিউকোট্রাইনকে বলে নন সিস্টিনিল লিউকোট্রাইন। সিস্টিনিল লিউকোট্রাইন কোনগুলো,
সিস্টিন লিউকোট্রাইন হচ্ছে সেই সকল লিউকোট্রাইন যাদের মধ্যে আমরা কি দেখব সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে। এবারে সিস্টিন লিউকোট্রাইন কি কি টাইপের হতে পারে? লিউকোট্রাইন C4, লিউকোট্রাইন D4 আর লিউকোট্রাইন E4। হ্যাঁ, হতে পারে যে এদের মধ্যে পোটেন্সিটা আলাদা আলাদা, কেউ একটু বেশি, কেউ একটু কম, কেউ একটু মাঝারি, কিন্তু এরা যখন গিয়ে তার রিসেপ্টরে বাইন্ড করবে, এদের রিসেপ্টর কি আমি পরে আসছি, যখন এরা তার রিসেপ্টরে বাইন্ড করবে তখন আমরা দেখবো যে ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে ইনফ্ল্যামেশন হচ্ছে, ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশন হচ্ছে। আমি আসবো ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশন হলে কি হয় আমি আসবো। তাহলে সিস্টিন লিউকোট্রাইনের একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, এটাকে তাহলে বুঝছি। তাহলে এবার আমরা সিস্টিন লিউকোট্রাইন কোথায় গিয়ে বাইন্ড করে সেটা একটু দেখে নিই। তাহলে এটাকে আমি সিস্টিন লিউকোট্রাইন লিখে দিই, সিস্টিন লিউকোট্রাইন। এবার সিস্টিন লিউকোট্রাইন তো গিয়ে কোথাও একটা বাইন্ড করবে, তার তো নিজস্ব কোনো একটা রিসেপ্টর রয়েছে। কি কি রিসেপ্টর রয়েছে? একটাকে বলা হয় সিস্টিন লিউকোট্রাইন রিসেপ্টর 1, একটাকে বলা হয় সিস্টিন লিউকোট্রাইন রিসেপ্টর 2, একটাকে বলা হয় সিস্টিন লিউকোট্রাইন রিসেপ্টর 1, একটাকে বলা হয় সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 2। তাহলে সিস্টিনিল লিউকোট্রাইনের দুটো রিসেপ্টর, যে দু জায়গায় গিয়ে সিস্টিনিল লিউকোট্রাইন বাইন্ড করতে পারে, একটা হচ্ছে সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1, একটা হচ্ছে সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 2। এবার আমরা দেখব যে এই সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এটা কিন্তু ব্রঙ্কিয়াল স্মুথ মাসলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, দে আর অ্যাবান্ডেন্ট ইন ব্রঙ্কিয়াল স্মুথ মাসলস। এটা কোথায় রয়েছে? ব্রঙ্কিয়াল স্মুথ মাসলস, ঠিক আছে? মানে ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে যে স্মুথ মাসল থাকে সেখানে এই সিস্টিনিল লিউকোট্রাইনের যে রিসেপ্টর 1টা সেটা প্রচুর পরিমাণে রয়েছে। আর এখানে এসে যখন এই সিস্টিনিল লিউকোট্রাইনগুলো বাইন্ড করে তখন কি আর ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশন দেখা দেয়। তাহলে আমরা এই মুহূর্তে সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 2 নিয়ে আলোচনা করব না, কারণ মন্টিলিউকাসের মেকানিজম অফ অ্যাকশন করতে গেলে আমাকে কি জানতে হবে? সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1। এবার যখন এই সিস্টিনিল লিউকোট্রাইনগুলো যখন এই সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করছে তখন কি হচ্ছে? তখন ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশন হচ্ছে। ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশন মানে ব্রঙ্কিয়াল টিউবগুলো ইনফ্লেমড হয়ে যাচ্ছে। কেমন হয়? আমি যদি একটা ব্রঙ্কিয়াল টিউব আঁকি, আমি এটাকে মুছলাম, আমি যদি একটা নরমাল ব্রঙ্কিয়াল টিউব, এটা যদি একটা ব্রঙ্কিয়াল টিউব হয়, আমি দুদিকে কেটে নিলাম, কেটে নিয়ে আমি যদি এটাকে দেখি কেমন হয়, ব্রঙ্কিয়াল টিউবটা এরকম হচ্ছে, এরকম টাইপের হচ্ছে ব্রঙ্কিয়াল টিউব, তাই তো? এর ভেতর দিয়ে হাওয়া চলাচল করতে পারে, সুন্দরভাবে হাওয়া যেতে পারে, হাওয়া বেরোতে পারে। কিন্তু যদি ব্রঙ্কিয়াল টিউবটা ইনফ্লেমড হয়ে যায় তখন জিনিসটা কেমন হয়ে যাবে? তখন জিনিসটা হয়ে যাবে ফুলে যাবে, ভেতর দিকটা সোয়েল হয়ে যাবে। এবার সোয়েল হয়ে গেলে কি হয়ে গেল? ভেতরে হাওয়া চলাচলের জায়গাটা ছোট হয়ে গেল। কারণ আগে যে জায়গাটা ছিল, এই জায়গাটা, এটা যতটা পুরু ছিল, যতটা মোটা ছিল, যখন ইনফ্লেমেশন হয়ে গেল ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে তখন এই জায়গাটা কি হয়ে গেল? বেশি মোটা হয়ে গেল। এবার যখন বেশি মোটা হয়ে গেল তখন এখান দিয়ে আর হাওয়া যাওয়া এবং আসা করাটা অসুবিধা হয়ে গেল, হাওয়া চলাচলে তার অসুবিধা হচ্ছে, তাই তো? সেই জন্য এই ব্রঙ্কিয়াল টিউবে ইনফ্লেমেশন হতে দেওয়া যাবে না। এবার যখন সিস্টিনিল লিউকোট্রাইন এসে সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করলো তখন ব্রঙ্কিয়াল ইনফ্লেমেশন হলো, হাওয়া চলাচল হতে অসুবিধা হলো। তার পাশাপাশি কি হবে? এর মধ্যে কিন্তু আমরা দেখব ইনক্রিজড মিউকাস সিক্রেশন হতে লাগবে। মানে এক তো হাওয়া চলাচলের পথটা ছোট হয়ে গেছে, এর ভেতরে যখন প্রচুর পরিমাণ মিউকাস তৈরি হতে লাগবে তখন কি হবে? হাওয়া চলাচল হতে আরো অসুবিধা লাগবে, আরো অসুবিধা হবে। তাহলে যখন ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে ইনফ্ল্যামেশন হচ্ছে তখন কি হচ্ছে? এক তো ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, ব্রঙ্কিয়াল টিউবটা ছোট হয়ে যাচ্ছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে। তার পাশাপাশি কি হচ্ছে? প্রচুর পরিমাণ মিউকাস তৈরি হচ্ছে, ইনক্রিজ মিউকাস সিক্রেশন হচ্ছে। আর এই দুটোর কারণে কি হবে? দুটোর কারণে এই ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে দিয়ে হাওয়া চলাচল হতে অসুবিধা হবে, যেটা আমরা অ্যাজমায় দেখতে পাই, তাই তো? তাহলে
এয়ার ফ্লোটা যদি ঠিকঠাক না হয় তাহলে কি হবে, আমাদের কষ্ট হবে শ্বাস প্রশ্বাস করতে, তাই তো? ইনহেলেশন এক্সহেলেশনের প্রবলেম হবে। আমরা নিঃশ্বাস নিই না নিঃশ্বাস ত্যাগ করি, আর প্রশ্বাস নিই না প্রশ্বাস ত্যাগ করি, বলতে পারবেন? আমরা কি বলি, মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মানে যেটা ছাড়ছি, যেটা এক্সহেলেশন হচ্ছে, যেটা আমরা এক্সহেল আউট করছি, সেটা হচ্ছে নিঃশ্বাস, নিঃশ্বাস ত্যাগ করেছে। আর প্রশ্বাস মানে যেটা ঢোকাচ্ছি, যেটা ইনহেলেশন হচ্ছে, যেটা ইন্সপিরেশন হচ্ছে। দুটো তো প্রসেস, একটা ইন্সপিরেশন বা ইনহেলেশন যেটা হাওয়াটা ঢোকে, আর একটা হচ্ছে এক্সপিরেশন বা এক্সহেলেশন যেটা হাওয়াটা বেরোয়, যেটা ইন্সপায়ার হচ্ছে, যেটা আমরা ইন্সপিরেশন করছি সেটাকে বলা হয় প্রশ্বাস। আর যেটা ছাড়ছি, এক্সহেল আউট যেটাকে করছি, যেটাকে এক্সপিরেশন বলছি বা এক্সহেলেশন বলছি, সেটা হচ্ছে নিঃশ্বাস। আমরা বলি যার জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, যেটা ত্যাগ করছি সেটা নিঃশ্বাস, যেটা ঢোকাচ্ছি সেটা প্রশ্বাস। যাই হোক, তাহলে এই প্রশ্বাসই হোক বা নিঃশ্বাসই হোক সেটা হতে অসুবিধা হবে, যেহেতু ব্রঙ্কিয়াল টিউবটা ইনফ্লেমড হয়ে গেছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে গেছে, তার ভেতরে ইনক্রিজ মিউকাস সিক্রেশন হচ্ছে, তাই হাওয়া চলাচলটা হতে অসুবিধা হবে। আর এটা হলো কেন, যখন সিস্টিনিল লিউকোট্রাইন এসে সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করে গেল, তাহলে আমাকে ইনফ্লামেশনটা আটকাতে হবে। কিভাবে আটকাবো? আটকানোর উপায় হচ্ছে এই সিস্টিনিল লিউকোট্রাইন গুলোকে সিস্টিনিল লিউকোট্রাইন 1 রিসেপ্টরে বাইন্ড করতে দেওয়া যাবে না। সিস্টিনিল লিউকোট্রাইনকে সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করতে দেওয়া যাবে না। যদি সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড না করে তাহলে ইনফ্লামেশন হবে না, তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে না, তাহলে ইনক্রিজ মিউকাস সিক্রেশন হবে না, তাহলে ব্রঙ্কিয়াল টিউবগুলোর মধ্যে দিয়ে সুন্দরভাবে হাওয়া চলাচল করতে পারবে। এবার মন্টিলিউকাসের কাজটা এখানে কোথায়? মন্টিলিউকাস কি করে? মন্টিলিউকাসটা এই সিস্টিনিল লিউকোট্রাইন যেগুলো রয়েছে এর সঙ্গে কম্পিট করে। কম্পিট করে মানে কি? ওরা দুজনে একসাথে ছোটা শুরু করলো, কে আগে গিয়ে এই রিসেপ্টরে পৌঁছাতে পারে। মন্টিলিউকাস এই সিস্টিনিল লিউকোট্রাইনগুলোর সাথে কম্পিট করে আগে গিয়ে এই সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টরে পৌঁছে গিয়ে একে আটকে দিল। যে কিভাবে আটকে দিল? যাতে কোনোভাবে এই সিস্টিনিল লিউকোট্রাইনগুলো এসে এর সাথে বাইন্ড না করতে পারে। বোঝাতে পারলাম? মানে আমি যদি এইভাবে একটা চিন্তা করি যে সিস্টিনিল লিউকোট্রাইন হচ্ছে চাবি, সিস্টিনিল লিউকোট্রাইন হচ্ছে চাবি, ঠিক আছে? আমি খুব একটা ভালো ছবি আঁকতে পারি না, ধরে নিই এটা একটা চাবি। আর এই সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1টা হচ্ছে তালা। সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1টা হচ্ছে তালা। এবার এই তালাটা খুলবে না বন্ধ হবে এটা ডিপেন্ড করে কিসের উপরে? এই চাবিটা যদি এর মধ্যে গিয়ে ঠিক করে আটকায় তাহলে এই কাজটা ঠিক করে করবে। এবার সিস্টিনিল লিউকোট্রাইন অর্থাৎ চাবিটা আসছে এই সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ কাজটা করার জন্য, মানে এর মধ্যে ঢুকে এর মধ্যে বাইন্ড হবে হয়ে তালার কাজটা করবে। কিন্তু তার আগেই আমি কি করলাম, এই চাবিকে এই তালার কাছে পৌঁছানোর আগে আমি আগে গিয়ে এই তালার এই গর্তের মধ্যে কাগজকে গুঁজে দিলাম। যদি এর মধ্যে আমি কাগজকে গুঁজে দিই তাহলে কি এই চাবিটা এই তালার মধ্যে ঢুকবে? ঢুকবে না। তাহলে তালাটা কাজ করতে পারবে? পারবে না। ঠিক একই জিনিস হয় এই সিস্টিনিল লিউকোট্রাইন গুলো। সিস্টিনিল লিউকোট্রাইন আমি কি বললাম? লিউকোট্রাইন C4, লিউকোট্রাইন D4 আর লিউকোট্রাইন E4। আমি লিখে দিচ্ছি, লিউকোট্রাইন C4, লিউকোট্রাইন D4 আর হচ্ছে লিউকোট্রাইন E4, ঠিক আছে? এগুলো হচ্ছে সিস্টিনিল লিউকোট্রাইনস। এই সিস্টিনিল লিউকোট্রাইনস গুলো যখন এসে সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করে তখনই ইনফ্ল্যামেশন দেখা যায় ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে। কিন্তু এই সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ পৌঁছানোর আগে মন্টিলিউকাস এসে আগে এই সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করে যাচ্ছে, তাকে আটকে দিচ্ছে। আটকে দিলে কি হবে? তাহলে এই সিস্টিনিল লিউকোট্রাইনস গুলো এসে আর এই সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করতে পারবে না, তাই ইনফ্ল্যামেশনও হবে না ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে। বোঝাতে পারলাম? এই জন্য মন্টিলিউকাসের মেকানিজম অফ অ্যাকশন আমরা প্রথমে কি বলেছিলাম? মন্টিলিউকাস কিভাবে কাজ করে? ইট ইজ কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1। কম্পিটিটিভ কেন বলছি? কারণ মন্টিলিউকাস এই সিস্টিনিল লিউকোট্রাইনগুলোর সাথে কম্পিট করছে। এবার অ্যান্টাগনিস্ট কেন বলছি? দুটো শব্দ আমায় জানতে হবে, একটা হচ্ছে অ্যাগনিস্ট, একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। যখন কোনো জিনিস এসে তার রিসেপ্টরে বাইন্ড করার ফলে যদি সেই কাজটাই হয় তাহলে সেটাকে আমরা অ্যাগনিস্ট বলবো, আর যদি তার উল্টো কাজ হয় তাহলে আমরা অ্যান্টাগনিস্ট বলবো। অ্যান্টা কথাটা অ্যান্টির সঙ্গে একটু কোরিলেট করতে হবে। অ্যান্টাগনিস্ট উল্টো কাজ। যদি মন্টিলিউকাস নিলে মন্টিলিউকাস যদি সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এর সঙ্গে বাইন্ড করলে, ধরে নিলাম যদি মন্টিলিউকাস সেই সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এর সঙ্গে বাইন্ড করলে ইনফ্ল্যামেশন আরো বেড়ে যেত, তাহলে আমরা সেটাকে অ্যাগনিস্ট বলতাম। মানে কি? সিস্টিনিল লিউকোট্রাইনস গুলো এসে সিস্টিনিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করছে, যে কাজটা হচ্ছে মন্টিলিউকাস সেই কাজটাই করাচ্ছে, তাহলে আমরা তাকে কি বলতাম? অ্যাগনিস্ট বলতাম।
কিন্তু মন্টেলিউকাস তো তাই করছে না, মন্টেলিউকাস তার অ্যান্টি কাজ করছে, উল্টো কাজ করছে। অর্থাৎ সিস্টেমিক লিউকোট্রাইন গুলো সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করলে ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশন হচ্ছিল, কিন্তু মন্টেলিউকাস যখন সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করছে তখন তার অ্যান্টি কাজ হচ্ছে, অর্থাৎ ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশনকে সে বাধা দিচ্ছে, হতে দিচ্ছে না, তার উল্টো কাজ হচ্ছে। সেই জন্য মন্টেলিউকাসকে কি বলা হচ্ছে অ্যান্টাগনিস্ট অফ সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1। তাহলে অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্টের পার্থক্য আমরা বুঝলাম। তাহলে মন্টেলিউকাসের মেকানিজম অফ অ্যাকশন আমি যদি এখন বলি, জিনিসটা কিন্তু আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা বুঝলাম। এবার আবার করে আমি একটু মন্টেলিউকাসের মেকানিজম অফ অ্যাকশনটা লিখছি, তাহলে দেখা যাবে যে আমাদের কাছে কনসেপ্টটা কিন্তু প্রথমের থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে মেকানিজম অফ অ্যাকশন অফ মন্টেলিউকাস কি? মেকানিজম অফ অ্যাকশন অফ মন্টেলিউকাস আমি কি বলতে পারি? মন্টেলিউকাস কিভাবে কাজ করছে? মন্টেলিউকাস হচ্ছে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1। কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট of cysteine leukotriene receptor 1। মন্টেলিউকাস কি? মন্টেলিউকাস হচ্ছে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1। তাহলে আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হলো। কম্পিটিটিভ কেন বলছি? যেহেতু এরা সিস্টেমিক লিউকোট্রাইনের সঙ্গে কম্পিট করছে, করে তার আগে এসে এই সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ পৌঁছাচ্ছে, এসে তাকে বাইন্ড করছে। অ্যান্টাগনিস্ট কেন বলছি? কারণ মন্টেলিউকাস যখন সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করছে তখন কাজটা অ্যান্টি হয়ে যাচ্ছে, সে ইনফ্লামেশন হতে দিচ্ছে না। তাহলে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট বুঝতে পারলাম। কার কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট? সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1। এই সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 কি আমরা বুঝে গেছি? এরা হচ্ছে এমন এক ধরনের রিসেপ্টর যেখানে সিস্টেমিক লিউকোট্রাইন গুলো এসে বাইন্ড করে। আর এই রিসেপ্টরগুলো প্রচুর পরিমাণে আমরা কোথায় দেখতে পাই? ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের মধ্যে দেখতে পাই। তাহলে যখন সিস্টেমিক লিউকোট্রাইন এসে সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করছে তখন কি হচ্ছে? ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে ইনফ্ল্যামেশন দেখা দিচ্ছে, ব্রঙ্কিয়াল টিউবগুলো ইনফ্ল্যামড হয়ে যাচ্ছে, তাই ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে, তার মধ্যে প্রচুর পরিমাণ মিউকাস সিক্রেশন হচ্ছে, তাই হাওয়া চলাচলতে অসুবিধা হচ্ছে। কিন্তু মন্টেলিউকাস গুলো কি করছে? মন্টেলিউকাস এই সিস্টেমিক লিউকোট্রাইনগুলোর সঙ্গে কম্পিট করে তার আগে এসে পৌঁছাচ্ছে সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ, এসে তাকে বাইন্ড করে দিচ্ছে। এই সিস্টেমিক লিউকোট্রাইনগুলো আর সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করতে পারছে না, তাই কি হচ্ছে? ইনফ্ল্যামেশন হচ্ছে না ব্রঙ্কিয়াল টিউবে, তাই ব্রঙ্কো কনস্ট্রিকশনটাকে আমি প্রিভেন্ট করতে পারলাম, ইনক্রিজড মিউকাস সিক্রেশনটাকেও আমি প্রিভেন্ট করতে পারলাম। তাই ওই ব্রঙ্কিয়াল টিউবগুলোর মধ্যে দিয়ে সুন্দরভাবে হাওয়া চলাচল করছে। এই অবধি আমরা বুঝলাম। এই অবধি আমাদের কাছে তাহলে মন্টেলিউকাসের মেকানিজম অফ অ্যাকশন মোটামুটি একটা ক্লিয়ার হলো। এবার এই যে আমরা এতক্ষণ লিউকোট্রাইন বলে যাচ্ছি, এই লিউকোট্রাইনটা তৈরি হলো কিভাবে সেটা একটু আমরা শিখে নিই। এই অবধি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা ফার্দার এগোবো। এই অবধি আশা করি ক্লিয়ার হয়েছে। আমি তাহলে এটা বুঝছি। এবার আমরা শিখবো কি লিউকোট্রাইন তৈরি হলো কি করে। আলটিমেটলি সিস্টেমিক লিউকোট্রাইন গুলোই এসে তো সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করছে, তাহলে এই সিস্টেমিক লিউকোট্রাইন গুলো তৈরি হলো কি করে সেটা একটু আমরা শিখে নিই। আমরা একটু একটু করে ডিটেইলসে যাচ্ছি, ঠিক আছে? মন্টেলিউকাসকে আমরা কোথায় দেব? মন্টেলিউকাসের বক্সড ওয়ার্নিং কি রয়েছে, মানে কোন জায়গায় আমাদের একটা স্ট্রং সেফটি ওয়ার্নিং রয়েছে, আমরা মন্টেলিউকাসটা সেভাবে ব্যবহার করব না, আমরা সব পরে ডিটেইলসে করব। মন্টেলিউকাসের ডোজ কি হবে, ধাপে ধাপে আমরা যদি না ঢুকি জিনিসটা অনেকটা শক্ত হয়ে যাবে। আশা করি এই অবধি আমরা বুঝতে পারলাম। এবার আমরা কি শিখবো যে লিউকোট্রাইনটা তৈরি হলো কিভাবে। আমাদের সেল মেমব্রেন, আমরা যদি সেল মেমব্রেন দেখি, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন দেখি, এই সেল মেমব্রেনের মধ্যে কি থাকে আমরা জানি? এই সেল মেমব্রেন, এটা যদি সেল হয়, এই সেল মেমব্রেনের মধ্যে আমরা কি থাকে জানি? থাকে হচ্ছে ফসফোলিপিডস। কি থাকে? ফসফোলিপিডস। ঠিক আছে? তাহলে আমি কিভাবে দেখি কিভাবে লিউকোট্রাইন গুলো তৈরি হচ্ছে? সেল মেমব্রেনে কি থাকে? ফসফোলিপিডস থাকে। ফসফোলিপিডস। আর এই ফসফোলিপিডস এর মধ্যে কি থাকে আমরা জানি? ইট কন্টেইনস অ্যারাকিডোনিক অ্যাসিড। এর মধ্যে কি থাকে? এর মধ্যে অ্যারাকিডোনিক অ্যাসিড থাকে। ইট কন্টেইনস অ্যারাকিডোনিক অ্যাসিড। এবার এই যে সেল মেমব্রেনের ফসফোলিপিড,
এর উপরে যখন এক প্রকার এনজাইম প্রভাব ফেলে, এনজাইমটার নাম হচ্ছে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। যখন এই এনজাইমটা ফসফোলিপিডসের উপরে প্রভাব ফেলে তখন এই ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিডগুলো রিলিজ হয়ে যায়, বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে ফসফোলিপিডসের উপরে কোন এনজাইম প্রভাব ফেললো? এক প্রকার ফসফোলাইপেজ A2, যার নাম হচ্ছে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। ঠিক আছে, এটা কি? এটা এক ধরনের হচ্ছে ফসফোলাইপেজ A2 এনজাইম, ফসফোলাইপেজ A2। আমি সহজ করে এটাকে ফসফোলাইপেজ A2 বলতে পারি। ঠিক আছে, এটা এনজাইম কি করে বুঝলাম? কারণ এই নামটার পেছনে ASE কথাটা হচ্ছে এস, যে নামের পেছনে ASE কথাটা থাকবে সেটাই আমরা বুঝবো এনজাইম। ডায়াস্টেজ, ঠিক আছে, কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার এনজাইম। প্রোটিয়েজ, প্রোটিনকে ডাইজেস্ট করার এনজাইম। তাহলে ফসফোলাইপেজ এস মানে এটাও এক প্রকার এনজাইম। এই অবধি বুঝতে পারলাম? তাহলে এই ফসফোলিপিড যেটা আমাদের প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের মধ্যে থাকে, এর উপর যখন এই সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা, সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা নামক এনজাইমটা যখন প্রভাব ফেললো তখন কি হলো? এই ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয়ে গেল। কি বেরিয়ে আসলো? অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। এবারে এই অ্যারাকিডোনিক অ্যাসিড যে বেরিয়ে আসলো, এই অ্যারাকিডোনিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি কি? এই অ্যারাকিডোনিক অ্যাসিড হচ্ছে এক ধরনের পলি আনস্যাচুরেটেড 20 কার্বন ফ্যাটি অ্যাসিড। এটা হচ্ছে এক ধরনের পলি আনস্যাচুরেটেড 20 কার্বন ফ্যাটি অ্যাসিড। নাম থেকেই বুঝতে পারছি এটা কি? এটা এক ধরনের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে কটা কার্বন রয়েছে? 20টা কার্বন রয়েছে, 20টা কার্বন অ্যাটম রয়েছে। আর কেন এটাকে আমরা পলি আনস্যাচুরেটেড বলছি? পলি কথার মানে কি? পলি কথার মানে হচ্ছে একের অধিক, একাধিক। আর আনস্যাচুরেটেড মানে এখানে ডবল বন্ড আছে, ওখানে ডবল বন্ড আছে, একের বেশি ডবল বন্ড আছে। কটা রয়েছে? 4টে, 4খানা ডবল বন্ড আছে। সেই জন্য এটাকে পলি আনস্যাচুরেটেড বলা হচ্ছে। আনস্যাচুরেটেড মানে ডবল বন্ড আছে। যদি সিঙ্গেল বন্ড থাকতো আমরা কি বলতাম? স্যাচুরেটেড। সিঙ্গেল বন্ড নেই, ডবল বন্ড আছে, তাই আনস্যাচুরেটেড। এবার কতগুলো রয়েছে? একটা নেই। একটা থাকলে আমরা মনো আনস্যাচুরেটেড বলতাম। একের বেশি রয়েছে, একের অধিক রয়েছে, তাই আমরা পলি আনস্যাচুরেটেড বলছি। কতগুলো রয়েছে? এক্সাক্ট নাম্বারটা কত? 4খানা। 4খানা ডবল বন্ড রয়েছে। ঠিক আছে, এই ফ্যাটি অ্যাসিডটার মধ্যে। আর এই ফ্যাটি অ্যাসিডটা কটা কার্বন দিয়ে তৈরি? 20টা কার্বন দিয়ে তৈরি। সেই জন্য অ্যারাকিডোনিক অ্যাসিডকে কি বলা হয়? পলি আনস্যাচুরেটেড 20 কার্বন ফ্যাটি অ্যাসিড। বুঝাতে পারলাম? এবার এই অ্যারাকিডোনিক অ্যাসিড আমরা দেখো দুটো পাথওয়েতে মেটাবোলাইজড হয়। দুটো পাথওয়ে কি কি? একটা পাথওয়েকে বলা হয় কক্স পাথওয়ে, কক্স পাথওয়ে, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না। কারণ আমরা যখন NSAID করব, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, NSAID নিয়ে পড়াশোনা করব, তখন আমরা এই কক্স পাথওয়ে, এটার নাম হচ্ছে সাইক্লো অক্সিজেনেস পাথওয়ে, এটার নাম হচ্ছে সাইক্লো অক্সিজেনেস, সাইক্লো অক্সিজেনেস পাথওয়ে, তখন আমরা এটা নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, এখন আমরা এটা নিয়ে পড়াশোনা করব না। আমরা কোনটা নিয়ে পড়াশোনা করব? আরেকটা পাথওয়ে দিয়ে, যেটা দিয়ে এই অ্যারাকিডোনিক অ্যাসিডটা মেটাবোলাইজড হয়, সেটাকে বলে লক্স পাথওয়ে বা 5 লক্স পাথওয়ে। 5 লক্স পাথওয়ে বা লক্স পাথওয়ে। লক্সের পুরো কথা হচ্ছে লাইপোক্সিজেনেস, লাইপোক্সিজেনেস পাথওয়ে। এটা নিয়ে আমরা পড়াশোনা করব। লিউকোট্রাইন তৈরির ক্ষেত্রে কিভাবে লিউকোট্রাইনটা তৈরি হচ্ছে সেটা জানতে গেলে আমাকে 5 লক্স পাথওয়েটা নিয়ে আলোচনা করতে হবে। এবার একটা জিনিস একটু খেয়াল করে রাখার জন্য, খুব একটা বেশি এই মুহূর্তে দরকার কিন্তু তাও জেনে রাখার জন্য, কক্সটাকে আমরা কি বলছি? সাইক্লো অক্সিজেনেস, সাইক্লো অক্সিজেনেস। কিন্তু লক্সটাকে কিন্তু আমরা লাইপো অক্সিজেনেস বলছি না, আমরা কি বলছি? লাইপোক্সিজেনেস, লাইপোক্সিজেনেস। ঠিক আছে, এটা হচ্ছে সাইক্লো অক্সিজেনেস, এটা হচ্ছে লাইপো অক্সিজেনেস নয়, এটা লাইপোক্সিজেনেস। ঠিক আছে, সাইক্লো অক্সিজেনেস, লাইপোক্সিজেনেস। তাহলে আমরা এই সাইক্লো অক্সিজেনেস পাথওয়ে নিয়ে এখন আলোচনা করছি না। যখন আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, অর্থাৎ যে ব্যথার ওষুধগুলো আমরা দোকান থেকে কিনে খাই,
ঠিক আছে, সেগুলোর মেকানিজম অফ অ্যাকশন নিয়ে পড়বো, তখন আমরা কক্স পাথওয়ে নিয়ে পড়বো। এখন এটা নিয়ে পড়ছি না, আমরা কি নিয়ে পড়বো, আমরা 5 লক্স পাথওয়ে বা 5 লাইপোক্সিজেনাস পাথওয়ে নিয়ে পড়বো। ঠিক আছে, যে পাথওয়েতে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইজড হয় আলটিমেটলি লিউকোট্রাইন তৈরি হয়। তাহলে এটাকে মুছছি। তাহলে এই অবধি আমরা কি শিখলাম, যে আমাদের সেল মেমব্রেনের মধ্যে কি থাকে, আমাদের সেল মেমব্রেনের মধ্যে ফসফোলিপিডস থাকে, আর এই ফসফোলিপিডস এর মধ্যে অ্যারাকিডোনিক অ্যাসিড থাকে। যখন এই ফসফোলিপিডের উপরে সাইটোসলিক ফসফোলাইপেজ A2 আলফা নামক এনজাইমটা প্রভাব ফেললো, তখন এই ফসফোলিপিডের ভেতর থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয়ে গেল। এই অবধি আমরা বুঝলাম। এবার এই অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয়ে কি হয় সেটা একটু শিখি। এটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড যখন রিলিজ হয়ে গেল, এই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে 5 লাইপোক্সিজেনেজ নামক এনজাইম প্রভাব ফেলবে। ঠিক আছে, প্রভাব ফেলে কি তৈরি করবে, আলটিমেটলি লিউকোট্রাইন A4 নামক এক ধরনের আনস্টেবল ইন্টারমিডিয়েট তৈরি করবে। এই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে যখন 5 লাইপোক্সিজেনেজ নামক এনজাইম প্রভাব ফেলবে, তখন কি তৈরি হবে, লিউকোট্রাইন A4। এটা একটা আনস্টেবল ইন্টারমিডিয়েট, মানে লিউকোট্রাইন তৈরি হওয়া শুরু হলো। এটা কিন্তু একটা ধাপে হবে না, দুটো ধাপে হবে। কিভাবে হবে, অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে কি প্রভাব ফেলছে, প্রথমে 5 লাইপোক্সিজেনেজ, 5 লাইপোক্সিজেনেজ নামক এনজাইম, যেটাকে আমরা শর্টে কি বলতে পারি, 5 লক্স। এই 5 লাইপোক্সিজেনেজ এনজাইম যখন অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে প্রভাব পেল, তখন যে জিনিসটা তৈরি হবে সেটা বলে 5-HPETE, 5-HPETE। এটা আমি শর্ট ফর্মে লিখলাম, এটার পুরো নামটা হচ্ছে 5 হাইড্রো পারক্সি ইকোসা টেট্রাইনোইক অ্যাসিড। 5 হাইড্রো, নামগুলো একটু শক্ত, যদি মনে না থাকে 5-HPETE মনে রাখতে হবে। 5 হাইড্রো পারক্সি ইকোসা টেট্রাইনোইক অ্যাসিড। কি তৈরি হলো তাহলে, 5 হাইড্রো পারক্সি ইকোসা টেট্রাইনোইক অ্যাসিড, যেটাকে আমরা শর্টে কি বলছি, 5-HPETE। এর উপরে আবার 5 লাইপোক্সিজেনেজ এনজাইম অ্যাক্ট করবে, অর্থাৎ 5 লক্স, আমি শর্টে লিখছি 5 লক্স, মানে হচ্ছে 5 লাইপোক্সিজেনেজ এনজাইম অ্যাক্ট করবে। করে এবারে কি তৈরি হবে, এবারে লিউকোট্রাইন A4 তৈরি হবে। কি তৈরি হলো, লিউকোট্রাইন A4। এই লিউকোট্রাইন তৈরি হওয়া শুরু হয়ে গেল। এই যে লিউকোট্রাইন A4, এটা একটা আনস্টেবল ইন্টারমিডিয়েট, এটা থেকে আরো ফার্দার কিছু লিউকোট্রাইন তৈরি হবে, আমরা পরে আসছি। আপাতত কি জানলাম, সেল মেমব্রেনের মধ্যে কি রয়েছে, ফসফোলিপিডস, আর এই ফসফোলিপিডের মধ্যে কি থাকে, অ্যারাকিডোনিক অ্যাসিড। এই ফসফোলিপিডের উপরে যখন সাইটোসলিক ফসফোলাইপেজ A2 আলফা নামক এনজাইম প্রভাব ফেললো, তখন এই ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিডগুলো রিলিজ হয়ে গেল, বেরিয়ে গেল। এই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে আমরা যদি সহজ করে বলতে হয়, এই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে 5 লক্স নামক এনজাইম প্রভাব ফেললো, অর্থাৎ 5 লাইপোক্সিজেনেজ এনজাইম, যার জন্য এই অ্যারাকিডোনিক অ্যাসিড কিসে কনভার্ট হয়ে গেল, লিউকোট্রাইন A4 এ কনভার্ট হয়ে গেল। এটা আনস্টেবল ইন্টারমিডিয়েটে কনভার্ট হয়ে গেল। আনস্টেবল ইন্টারমিডিয়েট মানে এটা স্টেবল না, এটা কিছুক্ষণ বাদেই চেঞ্জ হয়ে যাবে, তার পরবর্তী ফর্মে চলে আসবে। এটা ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, আনস্টেবল ইন্টারমিডিয়েট, সেটা পরে আসবে। এই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে যখন 5 লক্স নামক এনজাইমটা, অর্থাৎ 5 লাইপোক্সিজেনেজ প্রভাব ফেললো, তখন এই অ্যারাকিডোনিক অ্যাসিড কিসে কনভার্ট হয়ে গেল, লিউকোট্রাইন A4 নামক এক প্রকার আনস্টেবল ইন্টারমিডিয়েটে কনভার্ট হয়ে গেল। এটা কি একটাই ধাপে হলো না, দুটো ধাপে হলো। প্রথমে অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে যখন 5 লাইপোক্সিজেনেজ এনজাইম প্রভাব ফেললো, তখন এই অ্যারাকিডোনিক অ্যাসিড কিসে কনভার্ট হলো, 5-HPETE তে কনভার্ট হলো। এই 5-HPETE মানে 5 হাইড্রো পারক্সি ইকোসা টেট্রাইনোইক অ্যাসিডে কনভার্ট হলো। এবার এই 5-HPETE এর উপরে আবার 5 লাইপোক্সিজেনেজ এনজাইম প্রভাব ফেললো, তখন কি হবে, তখন এই 5-HPETE কিসে কনভার্ট হয়ে যাবে, লিউকোট্রাইন A4 এ কনভার্ট হয়ে যাবে। এই অবধি আমরা বুঝলাম। এবার লিউকোট্রাইন A4 থেকে এবার বাকি লিউকোট্রাইনস গুলো কিভাবে তৈরি হবে সেটা আমরা শিখবো, কিন্তু এখানে তো জায়গা নেই, এটাকে আমি মুছে এটাকে একটু ছোট করে আমি লিখছি, কারণ ফ্লোচার্টটা বানাতে গেলে আমার যত বড় বোর্ড দরকার সেটা আমার এখানে নেই, ধরবেও না। আমি এটা মুছছি। এবার আর ফ্লোচার্টের মধ্যে অত কিছু লিখবো না, কারণ নাহলে আমার জায়গাটা কম পড়ে যাবে। প্রথমে আমরা কি শিখেছি, ফসফোলিপিডস। সেল মেমব্রেনের মধ্যে কি থাকে,
ফসফোলিপিডস। আর এই ফসফোলিপিডের মধ্যে কি থাকে বলেছি, অ্যারাকিডনিক অ্যাসিড থাকে। এর উপরে এক প্রকার এনজাইম প্রভাব ফেললো। এনজাইমটার নাম কি, সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। এই এনজাইমটার প্রভাবে ফসফোলিপিড থেকে কি রিলিজ হয়ে গেল, অ্যারাকিডনিক অ্যাসিড রিলিজ হয়ে গেল। অ্যারাকিডনিক অ্যাসিড রিলিজ হয়ে গেল। এবারে অ্যারাকিডনিক অ্যাসিডের উপরে কোন এনজাইম প্রভাব ফেললো বলো, 5 লাইপোক্সিজেনেস বা 5 লক্স। এর উপরে 5 লাইপোক্সিজেনেস নামক এনজাইম প্রভাব ফেললো। ফেললে প্রথমে কি তৈরি হলো, প্রথমে একটা 5-HPTE নামক এক প্রকার পদার্থ তৈরি হলো, তারপরে আবার তারপরে 5 লাইপোক্সিজেনেস এনজাইম প্রভাব ফেলবে, ফেলার পরে কি তৈরি হবে, লিউকোট্রাইন A4 তৈরি হবে। তাহলে প্রথমে কি তৈরি হলো, 5-HPTE 5-HPETE তৈরি হলো। ঠিক আছে, আমি খুব বেশি ডিটেইলসে আর এখন লিখছি না, আগে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। 5-HPTE মানে তার পুরো কথাটা কি, 5 হাইড্রো পারঅক্সি ইকোসা টেট্রাইনোইক অ্যাসিড। এর উপরে আবার 5 লাইপোক্সিজেনেস অ্যাক্ট করবে, 5 লাইপোক্সিজেনেস নামক এনজাইম অ্যাক্ট করলো, অর্থাৎ 5 লক্স অ্যাক্ট করলো, ওরে কি তৈরি হলো, লিউকোট্রাইন A4। লিউকোট্রাইন A4 আমরা শর্টে কিভাবে লিখি, LTA4। LT কথার মানে কি, LT মানে হচ্ছে লিউকোট্রাইন। লিউকোট্রাইন A4 তৈরি হয়ে গেল। এই যে লিউকোট্রাইন তৈরি হওয়া শুরু হয়ে গেল, এটা কি, এটা হচ্ছে এক প্রকার আনস্টেবল ইন্টারমিডিয়েট। এটা হচ্ছে আনস্টেবল ইন্টারমিডিয়েট। আমরা দেখব এই লিউকোট্রাইন A4 এর উপরে কিছু এনজাইমের প্রভাবে এরা দু প্রকার লিউকোট্রাইন তৈরি করবে। একটা টাইপকে বলে নন সিস্টেমিক লিউকোট্রাইন, একটা টাইপকে বলে সিস্টেমিক লিউকোট্রাইন। আমরা একটু আগে আলোচনা করেছি নন সিস্টেমিক লিউকোট্রাইন মানে যার মধ্যে সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিডটা থাকবে না, আর সিস্টেমিক লিউকোট্রাইন মানে যার মধ্যে সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিডটা প্রেজেন্ট থাকবে। তাহলে এই যে লিউকোট্রাইন A4 যেটা তৈরি হলো আনস্টেবল ইন্টারমিডিয়েট, এর উপরে যখন এক প্রকার এনজাইম প্রভাব ফেললো যার নাম হচ্ছে লিউকোট্রাইন A4 হাইড্রোলেজ। আমি লিখে দিচ্ছি, লিউকোট্রাইন A4 হাইড্রোলেজ। নাম থেকে বুঝতে পারছি লিউকোট্রাইন A4 হাইড্রোলেজ নামক যখন এনজাইম প্রভাব পেল তখন কি হবে, এই লিউকোট্রাইন A4 এর হাইড্রেশন হবে। তখন এই লিউকোট্রাইন A4 এর কি হবে, হাইড্রেশন হবে। হাইড্রেশনে কি তৈরি হবে, হাইড্রেশনে তৈরি হবে লিউকোট্রাইন B4। কি তৈরি হলো, লিউকোট্রাইন B4। এই যে লিউকোট্রাইন B4 তৈরি হলো, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না। কেন না, কারণ এটা হচ্ছে নন সিস্টেমিক লিউকোট্রাইন। এটা কোন ধরনের লিউকোট্রাইন, এটা হচ্ছে নন সিস্টেমিক লিউকোট্রাইন। আমরা মন্টেলুকাস্টের মেকানিজম অফ অ্যাকশনে আমরা কি দেখেছি, মন্টেলুকাস্ট কার সঙ্গে কম্পিট করে, সিস্টিনিক লিউকোট্রাইন গুলোর সঙ্গে কম্পিট করে। তাহলে নন সিস্টেমিক লিউকোট্রাইন আমরা পড়ছি না, কিন্তু আমরা কি শিখলাম যে লিউকোট্রাইন A4 এর উপরে যখন লিউকোট্রাইন A4 হাইড্রোলেজ নামক এনজাইম প্রভাব পেল তখন এই লিউকোট্রাইন A4 এর কি হয়ে গেল, হাইড্রেশন হয়ে গেল। হাইড্রেশনে কি তৈরি হলো, লিউকোট্রাইন B4 তৈরি হলো, যেটা হচ্ছে নন সিস্টেমিক লিউকোট্রাইন। এবার এই লিউকোট্রাইন A4 এর উপরে যখন লিউকোট্রাইন C4 সিনথেস নামক এনজাইম প্রভাব ফেলবে, লিউকোট্রাইন C4 সিনথেস, লিউকোট্রাইন C4 সিনথেস, যখন এই লিউকোট্রাইন A4 এর উপরে লিউকোট্রাইন C4 সিনথেস নামক এনজাইম প্রভাব ফেলবে এবং তার সঙ্গে রিডিউসড গ্লুটাথিওনের একটা এফেক্ট দেখতে পাবো, রিডিউসড গ্লুটাথিয়ন। এই রিডিউসড গ্লুটাথিয়নটা কিসের মতো কাজ করে, এটা একটা কো-সাবস্ট্রেটের মতো কাজ করে। ঠিক আছে, এটা কো-সাবস্ট্রেট, আমি লিখে দিচ্ছি অ্যাজ এ কো-সাবস্ট্রেট, অ্যাজ আ কো-সাবস্ট্রেট। তখন কি তৈরি হবে, এই লিউকোট্রাইন
লিউকোট্রাইন A4 এর উপরে যখন লিউকোট্রাইন C4 সিনথেস নামক এনজাইম প্রভাব ফেলবে এবং রিডিউস গ্লুটাথিয়ন থাকবে, তখন কি তৈরি হবে? তখন লিউকোট্রাইন C4 তৈরি হবে। লিউকোট্রাইন C4 তৈরি হবে। এই যে লিউকোট্রাইন C4 যেটা তৈরি হয়ে গেল, এটা কিন্তু এক প্রকার সিস্টিনিল লিউকোট্রাইন। এই লিউকোট্রাইন C4 টা তখন সেল থেকে রিলিজ হয়ে গেল, ঠিক আছে? এই লিউকোট্রাইন C4 টা কি? এটা এক প্রকার সিস্টিনিল লিউকোট্রাইন। আমরা সিস্টিনিল লিউকোট্রাইন কি কি পড়েছিলাম? লিউকোট্রাইন C4, লিউকোট্রাইন D4 আর লিউকোট্রাইন E4। এই প্রথম সিস্টিনিল লিউকোট্রাইন তৈরি হওয়া শুরু হলো। সিস্টিনিল লিউকোট্রাইনটা কি? প্রথম যেটা তৈরি হলো সেটা হচ্ছে লিউকোট্রাইন C4। এটা হচ্ছে সিস্টিনিল লিউকোট্রাইন। সিস্টিনিল লিউকোট্রাইন। ঠিক আছে? এবার এই সিস্টিনিল লিউকোট্রাইন যেটা তৈরি হলো লিউকোট্রাইন C4, এর থেকে আমরা দেখব ধাপে ধাপে প্রথমে D4 তৈরি হবে, মানে লিউকোট্রাইন D4 তৈরি হবে, তারপরে লিউকোট্রাইন E4 তৈরি হবে। ঠিক আছে? তাহলে এটা আমরা মুছি একটু, কারণ এরপরে ফ্লোচার্টটা আমি আর বানাতে পারবো না। এই অবধি আমার কাছে পরিষ্কার যে কিভাবে লিউকোট্রাইন C4 তৈরি হয়ে গেল, কি করে আমি প্রথম সিস্টিনিল লিউকোট্রাইনটা পেলাম। ফসফোলিপিডস যেটা সেল মেমব্রেনের মধ্যে রয়েছে, তার মধ্যে অ্যারাকিডোনিক অ্যাসিডও থাকে। এর উপর এক প্রকার এনজাইম প্রভাব ফেললো যার নাম হচ্ছে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা, যার কারণে কি তৈরি হলো? অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হলো। এই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে আরেক প্রকার এনজাইম প্রভাব ফেললো 5-লাইপোক্সিজেনেজ, যার জন্য কি হবে? যার জন্য এই 5-HPT তৈরি হবে। এই 5-HPT এর উপরে আবার 5-লাইপোক্সিজেনেজ এনজাইম প্রভাব ফেলবে, তাহলে কি তৈরি হলো? লিউকোট্রাইন A4। এই লিউকোট্রাইন A4 টা কি? এটা হচ্ছে একটা আনস্টেবল ইন্টারমিডিয়েট। এর উপরে যখন লিউকোট্রাইন C4 সিনথেস এবং রিডিউস গ্লুটাথিয়নের প্রভাব পড়বে, তখন এই লিউকোট্রাইন A4 কিসে কনভার্ট হয়ে যাবে? লিউকোট্রাইন C4 এ কনভার্ট হয়ে যাবে। আর এই লিউকোট্রাইন C4 টা কি? এটা হচ্ছে এক প্রকার সিস্টিনিল লিউকোট্রাইন, অর্থাৎ এর মধ্যে সিস্টিন নামক অ্যামাইনো অ্যাসিডটা প্রেজেন্ট। বুঝলাম? এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই লিউকোট্রাইন B4 নিয়ে আলোচনা করব না, যেটা হচ্ছে নন সিস্টিনিল লিউকোট্রাইন। তাহলে এই পাশটা আমি মুছে দিচ্ছি। এবার যখন এই লিউকোট্রাইন C4 তৈরি হয়ে গেল, অর্থাৎ এই প্রথম যে সিস্টিনিল লিউকোট্রাইন যেটা, এটা যখন তৈরি হয়ে গেল, এর উপরে আমরা কি দেখব? GGT1 নামক এক প্রকার এনজাইম প্রভাব ফেলবে। GGT1 এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে গামা গ্লুটামিল ট্রান্সফারেজ 1। আমি কি লিখে দেবো এখানে? গামা গ্লুটামিল ট্রান্সফারেজ যখন এই GGT1 নামক, অর্থাৎ গামা গ্লুটামিল ট্রান্সফারেজ 1 নামক এনজাইম যখন এই লিউকোট্রাইন C4 এর উপরে প্রভাব ফেললো, তখন কিছুটা লিউকোট্রাইন C4 কিসে কনভার্ট হয়ে যাবে? লিউকোট্রাইন D4 এ কনভার্ট হয়ে যাবে। তখন কিসে কনভার্ট হয়ে যাবে? লিউকোট্রাইন D4। এবার পুরো লিউকোট্রাইন C4 কি লিউকোট্রাইন D4 এ কনভার্ট হয়ে যাবে? না, লিউকোট্রাইন C4 থাকবে, তার কিছুটা লিউকোট্রাইন D4 এ কনভার্ট হয়ে গেল। যখন এই লিউকোট্রাইন C4 এর উপরে যখন এই GGT1 নামক এনজাইম প্রভাব পেল, অর্থাৎ গামা গ্লুটামিল ট্রান্সফারেজ 1 নামক এনজাইম প্রভাব পেল, তখন লিউকোট্রাইন C4 এর কিছুটা লিউকোট্রাইন D4 এ কনভার্ট হয়ে গেল। আবার এই লিউকোট্রাইন D4 টা কি? এটাও এক প্রকার সিস্টিনিল লিউকোট্রাইন, আমরা পড়েছিলাম। এটাও এক প্রকার সিস্টিনিল লিউকোট্রাইন, তাই তো? এটাও এক প্রকার সিস্টিনিল লিউকোট্রাইন। আচ্ছা, এবার এই যে লিউকোট্রাইন D4 যেটা তৈরি হলো, এর উপরে কি হবে? এর উপরে মেমব্রেন ডাইপেপটিডেজ বলে এক রকমের এনজাইম প্রভাব ফেলবে। মেমব্রেন ডাইপেপটিডেজ এবার যখন এই লিউকোট্রাইন D4 এর উপরে মেমব্রেন ডাইপেপটিডেজ, এই ডাইপেপটিডেজ নামক এনজাইমটা প্রভাব ফেললো, তখন কি যাবে? এই D4 এর কিছুটা লিউকোট্রাইন E4 এ কনভার্ট হয়ে যাবে। কিছুটা কিসে কনভার্ট হয়ে যাবে? লিউকোট্রাইন E4। বোঝাতে পারলাম? তারপরে আমরা কি দেখলাম? আমরা লিউকোট্রাইন C4 এর কিছুটা অংশ লিউকোট্রাইন D4 এ কনভার্ট হয়েছে, লিউকোট্রাইন D4 এর কিছুটা অংশ লিউকোট্রাইন E4 এ কনভার্ট হয়েছে। আর এই লিউকোট্রাইন E4 টা কি? এটাও এক প্রকার সিস্টিনিল লিউকোট্রাইন, এটাও এক প্রকার সিস্টিনিল লিউকোট্রাইন, তাই তো? আমরা তিন ধরনের সিস্টিনিল লিউকোট্রাইন তৈরি হতে দেখলাম। লিউকোট্রাইন C4 তিন ধরনের সিস্টিনিল লিউকোট্রাইন তৈরি হতে দেখলাম। লিউকোট্রাইন C4,
লিউকোট্রাইন D4 আর লিউকোট্রাইন E4 কিভাবে তৈরি হলো যখন এই লিউকোট্রাইন A4 নামক যে আনস্টেবল ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছিল তারপরে যখন লিউকোট্রাইন C4 সিনথেস আর রিডিউস গ্লুটাথিওনের প্রভাব দেখলাম তখন কি তৈরি হলো তখন লিউকোট্রাইন C4 তৈরি হলো আর এই লিউকোট্রাইন C4 এর উপরে এক ধরনের এক্সট্রা সেলুলার পেপটিডেজ অ্যাক্ট করলো যার নাম হচ্ছে GGT1 অর্থাৎ গামা গ্লুটামিল ট্রান্সফারেজ 1 এটা হচ্ছে এক প্রকার এক্সট্রা সেলুলার পেপটিডেজ যখন এই লিউকোট্রাইন C4 এর উপরে এই GGT1 নামক এক্সট্রা সেলুলার পেপটিডেজ অ্যাক্ট করলো তখন লিউকোট্রাইন C4 এর কিছুটা লিউকোট্রাইন D4 এ কনভার্ট হয়ে গেল এবারে এই লিউকোট্রাইন D4 যেটা এটাও এক প্রকার সিস্টেমে লিউকোট্রাইন এর উপরে আমরা দেখব যে এক প্রকার এক্সট্রা সেলুলার পেপটিডেজ কাজ করবে তার নাম কি তার নাম হচ্ছে মেমব্রেন ডাইপেপটিডেজ এই যে ডাইপেপটিডেজ এনজাইমটা যখন এই লিউকোট্রাইন D4 এর উপরে অ্যাক্ট করলো তখন এই লিউকোট্রাইন D4 এর কিছুটা অংশ কিসে কনভার্ট হয়ে গেল লিউকোট্রাইন E4 এ কনভার্ট হয়ে গেল অর্থাৎ আমরা কি দেখছি যে আমরা কিছুটা লিউকোট্রাইন C4 পাবো কিছুটা লিউকোট্রাইন D4 পাবো আর কিছুটা লিউকোট্রাইন E4 পাবো পুরো কনভার্সন কিন্তু হলো না লিউকোট্রাইন C4 এর কিছুটা লিউকোট্রাইন D4 এ কনভার্ট হয়েছে আর লিউকোট্রাইন D4 এর কিছুটা লিউকোট্রাইন E4 এ কনভার্ট হয়েছে তাই প্রেজেন্স কার থাকবে লিউকোট্রাইন C4 এর প্রেজেন্স থাকবে লিউকোট্রাইন D4 এর প্রেজেন্স থাকবে আর লিউকোট্রাইন E4 এর প্রেজেন্স থাকবে এবার এই যে আমরা তিন ধরনের সিস্টেমে লিউকোট্রাইন দেখলাম এর মধ্যে আমি কি বলেছি যে সিস্টেমিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এর প্রতি অ্যাফিনিটি কার সবথেকে বেশি লিউকোট্রাইন D4 এর অ্যাফিনিটি হচ্ছে সবথেকে বেশি সেই জন্য লিউকোট্রাইন D4 টা কি এটা হচ্ছে মোস্ট পোটেন্ট বুঝাতে পারলাম তারপরে অ্যাফিনিটি কার তারপরে অ্যাফিনিটি হচ্ছে লিউকোট্রাইন C4 এর লিউকোট্রাইন C4 এর অ্যাফিনিটি সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 এর প্রতি লিউকোট্রাইন D4 এর মতো এত বেশি না কিন্তু অবশ্যই লিউকোট্রাইন E4 এর থেকে অনেক বেশি তাই নেক্সট পোটেন্সি কার সেটা হচ্ছে লিউকোট্রাইন C4 আর লিউকোট্রাইন E4 এর ক্ষেত্রে আমি কি বলেছি লিউকোট্রাইন E4 হচ্ছে লিস্ট পোটেন্ট কেন কারণ লিউকোট্রাইন E4 এর অ্যাফিনিটি সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 এর প্রতি সবথেকে কম সেই জন্য লিউকোট্রাইন E4 টা হচ্ছে লিস্ট পোটেন্ট বুঝাতে পারলাম যাই হোক এটা লিস্ট পোটেন্ট হোক বা এটা মোস্ট পোটেন্ট হোক বা এটা মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকুক এই লিউকোট্রাইন C4 লিউকোট্রাইন D4 আর লিউকোট্রাইন E4 যখন সিস্টিনিন লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করে সিস্টিনিন লিউকোট্রাইন রিসেপ্টর 1 সিস্টিনিন লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ যখন গিয়ে বাইন্ড করছে তখন কি হয় আমি বলেছি তখন ব্রঙ্কিয়াল টিউবগুলো ইনফ্লেমড হয়ে যায় আর ব্রঙ্কিয়াল টিউব ইনফ্লেমড হলে কি হবে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে এবং তার মধ্যে ইনক্রিজ মিউকাস সিক্রেশন হবে যার জন্য আলটিমেটলি কি হবে হাওয়া চলাচলতে অসুবিধা হবে ঠিক আছে এবার মন্টিলিউকাস কি করবে মন্টিলিউকাস এই সিস্টেমিল লিউকোট্রাইন C4 সিস্টেমিল লিউকোট্রাইন D4 আর সিস্টেমিল লিউকোট্রাইন E4 এর সাথে কম্পিট করে এই সিস্টেমিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ আগে গিয়ে পৌঁছে এই সিস্টেমিল লিউকোট্রাইন রিসেপ্টর 1 টাকে মন্টিলিউকাস বাইন্ড করে দেবে বাইন্ড করে দিলে কি হয়ে গেল এই যে সিস্টেমিক লিউকোট্রাইন গুলো আমরা দেখলাম সিস্টেমিক লিউকোট্রাইন C4 সিস্টেমিক লিউকোট্রাইন D4 আর সিস্টেমিক লিউকোট্রাইন E4 এরা এসে এই সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 এ বাইন্ড করতে পারলো না আর বাইন্ড করতে না পারলে ব্রঙ্কিয়াল টিউবগুলো ইনফ্লেমড হবে না ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে না ওভার প্রোডাকশন অফ মিউকাস হবে না ইনক্রিজ মিউকাস সিক্রেশন হবে না তাই হাওয়া চলাচল হতে আর কোনো অসুবিধা থাকবে না এই অবধি আমাদের কাছে ক্লিয়ার সেই জন্য আমরা মন্টিলিউকাসের মেকানিজম অফ অ্যাকশন কি বলেছিলাম কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 মন্টিলিউকাসকে আমরা কি বলেছিলাম কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ সিস্টেমিক লিউকোট্রাইন রিসেপ্টর 1 তাহলে আমরা আশা করা যায় যে আমাদের কাছে মন্টিলিউকাসের মেকানিজম অফ অ্যাকশনটা পুরো ক্লিয়ার হয়ে গেল এবার আসা যাক যে আমরা কোথায় এটাকে ব্যবহার করছি ইন্ডিকেশনটা কি সেটা হচ্ছে অ্যাজমা এটাকে আমি মুছছি এবার অ্যালার্জিক রাইনাইটিস এটাকে প্রমোট করা হয় এবার সেই অ্যালার্জিক রাইনাইটিসে যদি সেটা খুব মাইল্ড হয় তাহলে কি আমরা দেবো কি দেবো না পরে আসছি প্রথমে আসছি অ্যাজমা এটাকে আমি মুছলাম অনেকে উচ্চারণ করে অ্যাস্থমা অনেক ডাক্তারবাবুরাও করে উচ্চারণটা কিন্তু ভুল উচ্চারণটা হবে অ্যাজমা যদিও বানানটা হচ্ছে ASTHMA কিন্তু আমরা এটাকে অ্যাস্থমা বলবো না আমরা কি বলবো অ্যাজমা বলবো ঠিক আছে
এর অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন অ্যাজমা। আচ্ছা, তাহলে ডোজ কি হবে? আমরা কোথায় প্রমোট করছি? অ্যাজমায় প্রমোট করছি। ডোজ কি হবে? 1 থেকে 5 বছর যখন বয়স, 1 to 5 ইয়ার্স, এখানে ডোজটা কি হবে? এখানে 4 মিলিগ্রাম করে দেব দিনে একবার সন্ধ্যেবেলায়। 4 mg OD ইন দা ইভিনিং। কেন ইভিনিং এ দিচ্ছি, কেন সকালে দিচ্ছি না? কারণ এই যে ব্রিদিং ইস্যুগুলো, এগুলো কিন্তু রাতের দিকেই বেশি খারাপ হতে লাগে। ব্রিদিং ইস্যুস worsen at night, এটা মাথায় রাখতে হবে। তাহলে ইভিনিং এ আমি যদি ডোজটা দিই, তাহলে এটা কি এনশিওর করবে? এটা রাত্রিবেলা হাইয়েস্ট কনসেন্ট্রেশনটাকে এনশিওর করবে, তাই তো? সেই জন্য আমরা মন্টেলুকাসটা কখন দিচ্ছি? ইভিনিং এ দিচ্ছি। 6 to 14 ইয়ার্স, 6 to 14 ইয়ার্স এর ক্ষেত্রে ডোজ কি হবে? 5 মিলিগ্রাম করে দিনে একবার দেব। 5 mg OD কখন দেব? ইন দা ইভিনিং। আর 15 বছর এবং অ্যাবভ যদি হয়, 15 ইয়ার্স এন্ড অ্যাবভ, তাকে আমরা কি ডোজ দেব? তাকে আমরা 10 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি করে দেব। 10 mg OD ইন দা ইভিনিং। ঠিক আছে? তাহলে অ্যাজমার ক্ষেত্রে আমি কি ডোজে দিচ্ছি? 1 থেকে 5 বছর যদি বাচ্চার বয়স হয়, আমরা 4 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি করে দেব সন্ধ্যেবেলায়। যদি 6 থেকে 14 বছর বয়স হয়, আমরা 5 মিলিগ্রাম OD করে দেব সন্ধ্যেবেলায়। আর যদি 15 বছর বা তার বেশি হয়, যেমন অ্যাডাল্ট, আমি যদি আজকে নিই, আমি কত নেব? 10 মিলিগ্রাম OD করে দেব। ঠিক আছে? কখন নেব? ইভিনিং এ নেব। এবার ডিউরেশন অফ ট্রিটমেন্টটা কতদিন হবে? 3 মান্থস টু 1 ইয়ার। 3 মান্থস টু 1 ইয়ার। 3 মান্থস মানে কত? 12 সপ্তাহ। 3 মান্থস মানে 12 উইকস টু 1 ইয়ার। এটা হচ্ছে ডিউরেশন অফ ট্রিটমেন্ট অ্যাজমার ক্ষেত্রে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার একটা কথা খুব ইম্পর্টেন্ট আমাদের জেনে রাখতে হবে। এই মন্টেলুকাসের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং সেফটি ওয়ার্নিং আছে। 2020 তে ইউএস এফডিএ বক্সড ওয়ার্নিং দিয়েছে যে মাইল্ড অ্যালার্জিক রাইনাইটিসে এটাকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? যদি আমার হাতে কোনো অপশন না থাকে সেটা অন্য জিনিস, কিন্তু যদি অপশন থাকে মাইল্ড অ্যালার্জিক রাইনাইটিসে, আমি কিন্তু কোনোভাবেই মন্টেলুকাস ব্যবহার করব না। কেন? তার কারণ হচ্ছে এখানে সিরিয়াস নিউরোসাইকিয়াট্রিক সাইড এফেক্টস পাওয়া যায়। আমি এটাকে মুছছি। এই ডোজটা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এবার আমি মুছছি। তাহলে আমি কোথায় প্রমোট করছি? কোথায় দিচ্ছি? অ্যাজমাতে দিচ্ছি। আমি কিন্তু মাইল্ড অ্যালার্জিক রাইনাইটিসে প্রমোট করব না। যদি আমি করে থাকি, তাহলে সেই প্রমোশনটা কিন্তু এথিক্যাল প্রমোশন হবে না। মন্টেলুকাসের সমস্যাটা কি? একটা সিরিয়াস সমস্যা, সেটা হচ্ছে নিউরোসাইকিয়াট্রিক সাইড এফেক্ট। সিরিয়াস নিউরোসাইকিয়াট্রিক সাইড এফেক্ট। সিরিয়াস নিউরো সাইড এফেক্টস। সিরিয়াস নিউরোসাইকিয়াট্রিক সাইড এফেক্টস কি হয় এখানে? আমরা দেখব অ্যাংজাইটি হয়, ডিপ্রেশন হয়, স্লিপ ডিস্টারবেন্সেস হয়, আর মারাত্মক জিনিস যেটা সেটা হচ্ছে সুইসাইডাল থটস আসে, সুইসাইডাল বিহেভিয়ার আসে। তাহলে কি কি বললাম আমি? অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপ ডিস্টারবেন্সেস, আর আমি কি বললাম? সুইসাইডাল থটস। और बिहेवियर। ঠিক আছে? তাহলে এই যে সুইসাইডাল থটস বা বিহেভিয়ার যদি তার আসে, তাহলে আমাকে কি করতে হবে? যদি আমাকে কখনো মন্টেলুকাস পেশেন্টকে দিতে হয়, তাহলে পেশেন্টের মুড আর বিহেভিয়ারটাকে কিন্তু আমাকে মনিটর করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। মনিটর পেশেন্টস মুড and behavior.
ঠিক আছে? এই কারণের জন্যই কিন্তু মন্টিলুকাসের একটা স্ট্রং সেফটি ওয়ার্নিং দেওয়া রয়েছে 2020 আমি লিখে দিই 2020 ইউএসএফডিএ কি দিয়েছে? একটা বক্সড ওয়ার্নিং দিয়েছে, বক্সড ওয়ার্নিং কে দিয়েছে? ইউএসএফডিএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ইউএসএফডিএ একটা বক্স ওয়ার্নিং দিয়েছে। কি বলেছে? যে একটা স্ট্রং সেফটি ওয়ার্নিং দিয়েছে যে মাইল্ড অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে, মাইল্ড অ্যালার্জিক রাইনাইটিস এই মাইল্ড অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে কোনোভাবেই মন্টিলুকাস দেওয়া চলবে না, যদি না আমার হাতে অন্য কোনো অপশন থাকে, অন্য কোনো ওষুধ নেই, কাজ করছে না, তখন দিচ্ছি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমার কাছে যদি অপশন থাকে তাহলে আমি কোনোভাবেই মাইল্ড অ্যালার্জিক রাইনাইটিস আর মন্টিলুকাস ব্যবহার করব না। আমি কোথায় ব্যবহার করতে পারি? আমি অ্যাজমাতে ব্যবহার করতে পারি, কিন্তু আমাকে পেশেন্টের বিহেভিয়ার আর মুডটা কিন্তু আমি মনিটর করতে হবে। কেন? কারণ মন্টিলুকাস দিলে দেখা যায় যে সিরিয়াস নিউরোসাইকিয়াট্রিক সাইড এফেক্টস হতে পারে, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপ ডিস্টারবেন্সেস, এবং সবথেকে মারাত্মক যেটা সেটা হচ্ছে সুইসাইডাল থটস অথবা সুইসাইডাল বিহেভিয়ার। তাহলে আমাদের কাছে কিন্তু মন্টিলুকাসের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। মন্টিলুকাস আমরা কোথায় ব্যবহার করি, কি ডোজে ব্যবহার করি, কোথায় আমরা ব্যবহার করব না, যদি ব্যবহার করি কতদিনের জন্য ব্যবহার করব, আর তার সাইড এফেক্ট কি কি হতে পারে, আর আমাদের শরীরে মন্টিলুকাস কিভাবে কাজ করে, পুরো কনসেপ্টটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আজকে এই থাকুক।